হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 247 এর মধ্যে। আজকের এপিসোড শুরু করার আগে আপনাদের একটা ভিডিও দেখিয়ে নিব। তারপর আমরা আজকের এপিসোডটা শুরু করব। চলো শুরু করা যাক। ॐ गच्छध्वं संवदध्वं सम्भोमना सृजानताम् তো যেটা আপনারা শুনতেছিলেন সেটা হলো বেসিক্যালি আরএসএস এর একটা সংগঠন, মানে আরএসএস একটা সংগঠন। সেই সংগঠন আপনারা সকলেই হয়তো চিনে থাকবেন। সেই সংগঠনের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে কেরালার মধ্যে একটা সম্মেলন হচ্ছে। কেরালা মানে যেখানে সিপিএম এর রাজ রয়েছে এবং যেটা একটা কমিউনিস্ট বিচারধারার একটা মানে উৎসস্থল বলতে পারেন, কিংবা কমিউনিস্ট বিচারধারা যেখানে এখনো পর্যন্ত প্রবাহিত হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে কেরালা। এই কেরালার একটা পাল্লাকাট বলে একটা জায়গা রয়েছে, সেই পাল্লাকাটের মধ্যে কিন্তু বেসিক্যালি আরএসএস এর এই অনুষ্ঠানটা হচ্ছে। এবার আরএসএস এর এই অনুষ্ঠানটা হচ্ছে, কোথায় হচ্ছে কি না হচ্ছে, ডেইলি কোনো না কোনো জায়গায় এই অনুষ্ঠানটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের সেটা বিষয় না। আমাদের যেটা জানার বিষয় হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি এই অনুষ্ঠানে এসেছে কে? এসেছে হচ্ছে জেপি নাড্ডা এসেছে। আর জেপি নাড্ডাকে কিন্তু ওপরে বসতে দেওয়া হয়নি। যিনি হচ্ছে একসময় বিজেপির কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। ওকে? যেটা আমরা বলে থাকি বিজেপির অধ্যক্ষ, সেই অধ্যক্ষ ছিলেন। সেখান থেকে কিন্তু তাকে হচ্ছে উপরে বসতে দেওয়া হয়নি। তাকে কিন্তু একদম নিচে বসতে দেওয়া হয়েছে এবং সাধারণ জনগণের সাথে বসতে দেওয়া হয়েছে। তো বেসিক্যালি যেই জিনিসটা দাঁড়াচ্ছে যে একটা আরএসএস কিন্তু এখন চিন্তায় রয়েছে। আরএসএস এর জন্য চিন্তায় রয়েছে বিজেপির নেক্সট প্রেসিডেন্ট কে ইলেক্ট হবে। অর্থাৎ বিজেপির নেক্সট অধ্যক্ষ কে হবে? সেটা একসময় জেপি নাড্ডা ছিল। এখন একটা দ্বন্দ্ব লেগে গেছে, সেটা হচ্ছে অমিত শাহ এবং কিন্তু মোহন ভাগবতের মধ্যে। মোহন ভাগবত হলো হচ্ছে আরএসএস এর হেড। ওকে? এবার যে জিনিসটা দেখার বিষয় সেটা হচ্ছে মোহন ভাগবত কাকে চায়? মোহন ভাগবত চায় যে আর বিজেপির প্রেসিডেন্ট হয়ে দাঁড়াক এবার বেসিক্যালি যেটা হচ্ছে ফড়নবিস। ওকে? যেটা হচ্ছে মহারাষ্ট্রে একসময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তো সেই ফড়নবিস বলেছে যে ফড়নবিস হচ্ছে বর্তমানে কি হবে? বিজেপি প্রেসিডেন্ট হবে। অন্যদিকে অমিত শাহ কি চাচ্ছে? অমিত শাহ চাচ্ছে যে এমন একজনকে বসাতে যে হচ্ছে বিজেপির লয়াল, আরএসএস এর লয়াল না। কারণ ফড়নবিস হচ্ছে বেসিক্যালি হচ্ছে আরএসএস এর লয়াল। এবার আরএসএস যদি বসে থাকে, কারণ আমরা দেখেছি কিন্তু আরএসএস এর সাথে একটা বিজেপির ক্ল্যাশ রয়েছে। ক্ল্যাশ কেন হয়েছে? জেপি নাড্ডা কিন্তু লোকসভা ভোটের সময় বলেছিল যে আমাদের হচ্ছে এখন আর আরএসএস এর দরকার নেই। বিজেপি পার্টি যথেষ্ট বড় হয়ে গেছে, সেজন্য আমাদের আরএসএস এর এখন আর দরকার নেই। আরএসএস আমাদের সাহায্য না করলেও আমরা ভোটে জিততে পারবো। তো এরপর থেকে কি দেখা গেছে? এরপর থেকে দেখা গেছে ওই গোটা ভারতবর্ষের মধ্যে যত আরএসএস এর মানে ক্যান্ডিডেট আছে বা আরএসএস এর যারা স্বয়ংসেবক রয়েছে, তারা কিন্তু লোকসভা ইলেকশনের সময় প্রচারে নামেনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এবার আরএসএস কিন্তু সবকিছু নিজের হাতে নেওয়ার চেষ্টা করেছে। কেন নেওয়ার চেষ্টা করেছে? যেহেতু আরএসএস থেকে একসময় বিজেপির জন্ম হয়েছে। আর দেখা যেতে পারে যে আমাদের দেশের মধ্যে যেখান থেকে প্রধানমন্ত্রীর সৃষ্টি হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী যেখান থেকে প্রতিবার কিন্তু সেই জায়গা থেকে লড়ে আসে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে বলা হয় সেখান থেকে প্রধানমন্ত্রী কিন্তু নিজের পথ চলা শুরু করে। তো উত্তরপ্রদেশে দেখা গিয়েছে এক সময় যে 2019 এর সময় দেখা গিয়েছিল যে সেখানে সিটের সংখ্যা ছিল 72টা সিট জিতে এসেছিল বিজেপি। যেখানে এখন বর্তমানে মাত্র সিট জিতেছে 33টির কাছাকাছি। এবার আরএসএস এর চিন্তায় রয়েছে, কারণ আরএসএস এর একটা বিচারধারা রয়েছে। বিচারধারাটা হচ্ছে সেটা হচ্ছে হিন্দুত্ববাদী বিচারধারা। এবং সে চায় যে গোটা ভারতবর্ষকে কি করবে? হিন্দুত্বের মধ্যে নিয়ে আসবে। সেটা আদিবাসী থেকে শুরু করে বাদবাকি সকলেই। এর জন্য দেখা গেছে লোকসভা ইলেকশনে আদিবাসী ভোট কিন্তু বিজেপি নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছে এবং আদিবাসীরা কিন্তু বিজেপিকে দূরে সরিয়ে দেওয়ার কারণে তারা কিন্তু বেসিক্যালি অন্যান্য পার্টিকে কিন্তু তারা ভোট দিয়েছে। এবার মেন কথা আমরা যেখানে যে দাঁড়াবো সেটা হচ্ছে রাহুল গান্ধীকে নিয়ে। রাহুল গান্ধীকে নিয়ে কিন্তু মোহন ভাগবত একটু টেনশন বেড়ে গিয়েছে। কারণ বেশ কিছুদিন ধরে কিন্তু আপনারা মিডিয়ার মধ্যে শুনতে থাকবেন যে মিডিয়ার মধ্যে একটা জিনিস ছড়াচ্ছে, সেটা হচ্ছে জাতিগত জনগণনা। বিহারের মধ্যে হয়েছে এবং জাতিগত জনগণনা কিন্তু এনডিএ গভর্নমেন্ট যে রয়েছে তার যে বিভিন্ন যে দলগুলো তাকে সাহায্য করেছে, সেই দলগুলো কিন্তু জাতিগত জনগণনার জন্য কিন্তু চিল্লাহাল্লা করছে। তার মধ্যে প্রথমে রয়েছে নীতিশ কুমার। ওকে? নীতিশ কুমার কিন্তু প্রচুর পরিমাণে জাতিগত জনগণনা নিয়ে কিন্তু চিল্লাহাল্লা শুরু করেছে। কারণ কি? বিজেপি যেটা রয়েছে, বিজেপির মধ্যে যদি দেখতে পারেন যে বিজেপি যেহেতু একটা হিন্দুত্ববাদী মনোভাব নিয়ে চলে। আর বিজেপির ক্ষেত্রে, বিহারের ক্ষেত্রে কিন্তু বিজেপি যতটা শক্তিশালী, সেই বিহারের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু কাস্ট পলিটিক্স রয়েছে এবং কাস্টের মধ্যে রয়েছে যে কিছু রয়েছে যাদব ভোট, কুর্মী ভোট রয়েছে, কিংবা দলিত ভোট রয়েছে, কিংবা মুসলমান দলিত রয়েছে। মুসলমানদের মধ্যে যারা নিচুতে রয়েছে তাদেরকে মুসলমান দলিত বলা হয়। এবার সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে নীতিশ কুমার। নীতিশ কুমারের কিন্তু মুসলিম একটা ভোট ব্যাংক রয়েছে এবং কাস্ট ভোট ব্যাংক রয়েছে। সাথে রয়েছে চিরাগ পাসওয়ান। চিরাগ পাসওয়ান যিনি হচ্ছে মানে এখন তাকে শেষ করার, যাকে বলা হতো হচ্ছে, যে নিজেই বলেছিল যে আমি প্রধানমন্ত্রী কি হনুমান।
তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চিরাগ পাসওয়ানকেও কিন্তু শেষ করে দেওয়া হচ্ছে। শেষ করে দেওয়া যেহেতু হচ্ছে এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে এই এনডিএ কে যারা মানে সাহায্য করেছে যেমন হচ্ছে নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান এরা কিন্তু পুরোপুরিভাবেই এই জাতিগত জনগণনার কিন্তু পক্ষে দাঁড়িয়েছে। এক্ষেত্রে মনে করা হচ্ছে যে রাহুল গান্ধী কিন্তু একবারে পুরো ফ্রন্ট ফুটে খেলছে। আর এটাই হচ্ছে আরএসএস এর ক্ষেত্রে কিন্তু একটা সবচেয়ে বড় মাথা ব্যাথার কারণ। কারণ আরএসএস মনে করে যে এই যে জাতি ব্যবস্থা যে রয়েছে কিংবা জাতির মধ্যে যে সংরক্ষণ রয়েছে, জাতিকে যে সংরক্ষণ দেওয়া হয় বিভিন্ন সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন সরকারি জায়গাতে, সেটা তারা শেষ করতে চায়। কারণ আরএসএস এর মধ্যে আরএসএস বেসিক্যালি কি করা হয়? এলিট ক্লাস লোককে ধরে। ব্রাহ্মণদের একটা বেসিক্যালি ব্রাহ্মণদেরই পার্টি বলা যেতে পারে আরএসএস কে। এবার তারা এলিট ক্লাস যেহেতু এই আরএসএস এর সাথে যুক্ত, এবার তারা চায় যে এই সংরক্ষণটা যে রয়েছে, এই সংরক্ষণটা হটিয়ে দেওয়া উচিত। এবং প্রত্যেকটা মানুষকে মানে একই ধাঁচে নিয়ে আসা উচিত। সকলে সমান করা উচিত। সকলকে তো সমান করা যাবে না। কারণ আমাদের দেশের মধ্যে এমন অনেক জাতি রয়েছে যারা কিন্তু এখনো অনেক পুরনো মানে অনেকভাবে পিছিয়ে রয়েছে এবং তাদের হাতে কিন্তু এমনকি এমনও জায়গা রয়েছে যাদের মানে কি দলিতদের যদি হাতে এক গ্লাস জল খায় কিছু লোক তারা খেতে সেটাকে অপবিত্র মনে করে। এমন রয়েছে। তো সুতরাং সুরক্ষা এখনো মানে যে সংরক্ষণ রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে। তো রাহুল গান্ধী বলেছে যে আমরা জাতিগত জনগণনা করব এবং জাতিগত জনগণনার ফলে যে জাতির যত পরিমাণ সংখ্যক রয়েছে সেই পরিমাণকে তাদেরকে কি দেওয়া হবে? সংরক্ষণ সিট দেওয়া হবে। আর মোহন ভাগবত এটা কখনোই পছন্দ না। কারণ হচ্ছে বেসিক্যালি যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন যে আরএসএস এর কিন্তু ১০০ বছর হতে চলেছে ২০২৫ সালে। কারণ আরএসএস স্থাপিত হয়েছিল ১৯২৫ সালে। এবার ২০২৫ সালে কিন্তু আরএসএস এর কিন্তু ১০০ বছর হতে চলেছে এবং আরএসএস এর একটা কিন্তু প্ল্যান রয়েছে। সেই প্ল্যান যেটা হলো সেটা হচ্ছে আরএসএস কিন্তু বলেছে যে আগামী যখন ১০০ বছর পূর্ণ হবে, সেই সময় কিন্তু তারা ভারত থেকে পুরো জাতিবাদ সরিয়ে দিবে এবং গোটা ভারতবর্ষকে কিন্তু হিন্দু রাষ্ট্রে পরিণত করবে। আরএসএস এর ১০০ বছর হতে চলেছে কিন্তু এখনো পর্যন্ত হিন্দু রাষ্ট্রের কোনো গল্প আমরা শুনতে পাচ্ছি না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা পুরোপুরিভাবে মানে সমস্যার সৃষ্টি করে ফেলেছে। এবার মোহন ভাগবত দেখছে যে নরেন্দ্র মোদির সাথে তাদের খটপট চলছে। কারণ ভারতের প্রধানমন্ত্রী হয়ে থাকতে গেলে আপনাকে কিন্তু সকলের সাথে মানে মিলে চলতে হবে। সেখানে শুধু আপনি হিন্দুত্ববাদী করে চলবে না। কারণ নরেন্দ্র মোদি বুঝে গিয়েছে যে যতদিন তিনি হিন্দুত্ববাদী, হিন্দু করে চিল্লিয়ে এসেছেন, সেভাবে তিনি ২০১৪ তে ভোটে জিতেছেন, ২০১৯ এও ভোটে জিতেছেন। কিন্তু ২০২৪ এ ভোটে যে পরিমাণ মানে ঠোকরানি খেতে হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু শুধু হিন্দু ভোট করলে হবে না। হিন্দুর বাইরে গিয়েও কথা বলতে হবে। এবার যেহেতু আপনি যদি হিন্দুর বাইরে গিয়ে না কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রধানমন্ত্রী হয়ে থাকাটা একটা খুবই মানে জরুরি ব্যবস্থা হয়ে দাঁড়াবে সেটা আমি মনে করি না। যে প্রধানমন্ত্রী আপনি থাকতে পারবেন কিনা সেটা একটা সন্দেহ রয়েছে। আর আরএসএস এর যেহেতু একটা বিচারধারা রয়েছে সেটা হচ্ছে হিন্দুত্ববাদী বিচারধারা। হিন্দু মুসলিম তারা করবেই। এবং তাদের একটা বিচারধারা হচ্ছে সেটা ব্রাহ্মণবাদী বিচারধারা। সেই ব্রাহ্মণবাদী বিচারধারা কারণ আরএসএস এর অনেক নেতাদের এমন বয়ান আসে যে চারদিকে। সেখানে তারা বলেছে যে মানে গোটা ভারতবর্ষে যত মহিলারা রয়েছে যারা পলিটিক্স এ রয়েছে, তারা বেসিক্যালি কি করে? তাদেরকে পলিটিক্স এ থাকার দরকার নেই। তারা হচ্ছে একমাত্র পুরুষদের সংরক্ষিত। ওকে? মানে পুরুষদের সংরক্ষণ করাই তাদের মানে মেইন সংরক্ষিত বলতে আপনি বুঝতে পারতেছেন? মানে শুধু সেটা পুরুষদের কথা মতো তারা উঠা বসা নাচা গানা খোদা করবে। বাদবাকি কিছু করতে পারবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের চারপাশে সেটা হচ্ছে যে আরএসএস কিন্তু প্রচুর পরিমাণে রাহুল গান্ধীকে নিয়ে কিন্তু মানে চিন্তায় রয়েছে। কারণ আরএসএস এর মধ্যে থাকা অনেক লোক রয়েছে যারা কিন্তু পুরোপুরিভাবে রাহুল গান্ধীকে সমর্থন করছে। এবং এনডিএ গভর্নমেন্ট যেটা আমি বলে থাকি জেডিইউ রয়েছে বা চিরাগ পাসওয়ানের পার্টি রয়েছে তারা কিন্তু বেসিক্যালি এই কাস্ট বেস পলিটিক্স টাকে মেনে নিবে। কারণ কি তারাও বিহারে তাদেরকেও পলিটিক্স করতে হবে, তাদেরকেও বিহারে সিট পেতে হবে। কারণ বিহারে যদি সিট না পায়, বিহারের লোকজন যদি তাকে পছন্দ না করে, সে কোথাকার আর মন্ত্রী থাকবে? কোথাও তো আর মন্ত্রী থাকতে পারবে না। সুতরাং তারা কিন্তু কাস্ট বেস পলিটিক্স টাকে মানে এটাকে সেটা এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছে। আর কাস্ট নিয়ে তো বিহার, ইউপির জায়গায় যে মাতামাতি চলে সেই মাতামাতি মানে দিল্লিতে থেকে বসে বলা যাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরএসএস যেভাবে চাচ্ছে সেইভাবে কিন্তু আরএসএস এর ইশারায় কিন্তু চলতে চাচ্ছে না কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার চাচ্ছে যে আমরা একটা নতুন ভাবে আমাদের পলিটিক্সটাকে তুলে ধরবো সকলের সামনে। কিন্তু আরএসএস উল্টো ভাবছে। আরএসএস বলছে যে আমাদের ১০০ বছর পূরণ হতে চলছে এবং আমরা কিন্তু রাহুল গান্ধীকে নিয়ে কিন্তু তারা সমস্যায় রয়েছে। কারণ রাহুল গান্ধী যদি কংগ্রেসে একবার চলে আসলো তাহলে কিন্তু পুরো আরএসএস কে কিন্তু তছনছ করে দিবে। কারণ এই আরএসএস যে পরিমাণে কিন্তু কংগ্রেসকে গালাগালি করেছে এই ১০ বছর ১২ বছর ধরে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাবে যে আরএসএস কে কিন্তু তছনছ করে দিবে রাহুল গান্ধী। কারণ যেই দিনই আসুক না কেন আরএসএস কে যদি বাগে পায় কংগ্রেস সেক্ষেত্রে কিন্তু আরএসএস কে কিন্তু ছাড়ে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা নিয়ে কিন্তু আরএসএস পুরোপুরি চিন্তিত রয়েছে। এবার আরএসএস চাচ্ছে বিজেপির নিউ প্রেসিডেন্ট কে হবে? আর বিজেপির যে প্রেসিডেন্ট হবে সেটা আরএসএস থেকে হবে নাকি কেন্দ্র সরকারের থেকে হবে, বিজেপি থেকে হবে? এবার বিজেপি এর মধ্যে রয়েছে দুটো মাথা সেটা হচ্ছে অমিত শাহ আর একটা নরেন্দ্র মোদী। এবার দুজনে মিলে চাচ্ছে যে বিজেপির যে প্রেসিডেন্ট হবে সে কিন্তু বিজেপির পার্টির থেকেই হতে হবে। এমন হতে পারবে না যে সে হচ্ছে আরএসএস এর একটু ক্লোজ হতে পারবে এরকম কেউ। কারণ আরএসএস এর ক্লোজ যে এখনই বিজেপির প্রেসিডেন্টে বসে যাবে সেক্ষেত্রে কিন্তু সেখানে আরএসএস কিন্তু নিজে পাকাপোক্তভাবে জায়গায় চলে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পলিটিক্স প্রচুর পরিমাণে কিন্তু ঘেঁটে হয়ে গেছে। আর নরেন্দ্র মোদীর যে পরিমাণ খারাপ সময় এসেছে সেটা নিয়ে ভাবনার মানে বাইরে। মানে একটা সময় এসে দেখুন ২০১৪ র পরে নরেন্দ্র মোদী যেভাবে লাফালাফি করেছে
আর যেভাবে বয়ানবাজি করেছে সেক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদীর একটা মানে সমস্যার সৃষ্টি হওয়ার কথাই ছিল। সে সময় রাহুল গান্ধীর খারাপ দিন চলছিল। সবাই ভাবছিল যে কংগ্রেসের যা অবস্থা হয়েছে, মানে দেশের মানে কংগ্রেস কোনদিন ফিরে আসতে পারবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কংগ্রেস যেভাবে ফিরিয়ে এসেছে, ৯৯ টা সিট পেয়েছে। এটা বড় কথা মানে কি প্রচুর বড় কথা। যেখানে ৫০ টা সিট পাইতে ৫০ সিট পার করতে কিন্তু সমস্যা হয়ে গেছিল। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় ১০০ টার কাছাকাছি প্রায় ৯৯ টা সিট পেয়ে গিয়েছে। তো ভবিষ্যতে কিন্তু এই সিটের সংখ্যা বাড়বে এবং মনে হচ্ছে না যে এই বিজেপি সরকার বেশিদিন টিকতে পারবে এনডিএ সরকার। কারণ কি? এনডিএ সরকারের মধ্যে চিরাগ পাসওয়ান বিদ্রোহ করে ফেলেছে সেটা ওয়াকফ বোর্ড বিল নিয়ে হোক, লেটারাল এন্ট্রি নিয়ে হোক কিংবা যেটা হচ্ছে আমি বলছি যে জাতিগত জনগণনা। এই নিয়ে আমরা কিন্তু অনেক ভিডিও বানিয়েছি। অনেক ভিডিও এটা আমরা আপডেট করতে থাকি প্রতিদিন। যত নতুন খবর আসতে থাকে। আমরা কালকেও আপডেট করেছি যে চিরাগ পাসওয়ানকে কিন্তু পুরোপুরিভাবে খেয়ে ফেলতে চাচ্ছে। তার অনেক এমপি যারা রয়েছে তাদেরকে কিন্তু বিজেপিতে টানার চেষ্টা করছে। কারণ কি? চিরাগ পাসওয়ান কিন্তু কথায় কিন্তু এমন কাজ করে ফেলছে যেটা হচ্ছে বিজেপির বিরোধিতায় চলে যাচ্ছে। এই চিরাগ পাসওয়ান একসময় বলেছিল কিন্তু যে সে কিন্তু নরেন্দ্র মোদীর হনুমান। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে চিরাগ পাসওয়ান কিন্তু পুরোপুরিভাবে ফ্লপ শো দাঁড়িয়েছে। চিরাগ পাসওয়ানের মন্ত্রিত্ব থাকবে কিনা, তিনি সংসদে যেতে পারবেন কিনা সে নিয়েও চিন্তিত রয়েছে। কারণ চিরাগ পাসওয়ানের কিন্তু যে ডিগ্রি রয়েছে সেটাও বলছে ফর্জিবাড়া। এর সাথে যে চিরাগ পাসওয়ানের নামে কয়েকটা কেস চলছে সেটা রেপ কেস চলছে এবং এছাড়াও বেশ কিছু কেস চলছে। সেখানে হচ্ছে তার একটা ভাই বা কেউ আত্মীয়স্বজন রয়েছে তার উপরেও কেস চলছে। সেই নিয়ে একটা জিনিসপত্র চলছে। এছাড়াও তার যে সম্পত্তি রয়েছে তার যখন তাকে এফিডেভিট দিতে বলা হয় সেই সময় এফিডেভিটে নাকি তিনি ভুল লিখছে তার সম্পত্তি। কয়েক একর জমি কিন্তু তার রয়েছে সেটা তিনি এফিডেভিটে দেননি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার সাংসদ চলে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা প্রচুর পরিমাণে কিন্তু ঘেঁটে হয়ে গিয়েছে। এবার বিজেপি কি করবে ভবিষ্যতে সেটা বিজেপির ব্যাপার, আমাদের ব্যাপার নয়। আমরা আপনাদের জানানোর দরকার আমরা জানিয়ে দিয়েছি। এবার আপনি কাকে ভোট দিবেন সেটা নিয়ে আপনি ভেবে-চিন্তে কথা বলবেন। আর অবশ্যই এমন লোককে ভোট দিবেন যে আপনার জন্য কাজ করবে। কখনোই কেন্দ্র সরকারকে দেখে ভোট দিবেন না। যে কেন্দ্রে কেউ বসে আছে তাকে দেখে আমি ভোট দিচ্ছি, সে আপনার বাড়ি আসবে না। আপনার পাড়া থেকে যে ভোটে দাঁড়িয়েছে, আপনার এলাকা থেকে যে ভোটে দাঁড়িয়েছে তাকে আপনি আপনার সুখ-দুঃখে পাবেন। সে যেই পার্টি থেকে হয়ে থাকুক না কেন। সুতরাং নিজের মানে মনের কথা না শুনে সুতরাং দেখবেন যে আপনার কোনটাতে ফায়দা হচ্ছে। আপনার যদি যে জিনিসে ফায়দা হবে, আপনার কথা যে শুনতে আসবে তাকেই আপনি ভোট দিবেন। অযথা অন্য কাউকে দিয়ে ভোট দিয়ে নিজের ভোটটাকে নষ্ট করবেন না। সুতরাং আজকে এতটুকুই থাকবে। আমরা অন্যদিন আবার অন্য ভিডিও নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন যাতে অনেকজনের কাছে চ্যানেলটা পৌঁছে যেতে পারে। আর চ্যানেলটা যেহেতু নতুন সেক্ষেত্রে একটু গ্রো করতে অসুবিধা হবে। অনেকে হয়তো ভিডিও দেখেও না। তো সেক্ষেত্রে আমি বলছি যে যারা দেখে না তারা জানবে না, যারা দেখে তারা জানবে। সে জিনিস নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। আপনাদের সাথে দেখা হতে থাকবে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।